থাকলে তো নিব। আমি তো শুরু থেকেই জানতাম ও একটা কোম্পানিতে ও পেইড এমডি চাকরি করে, একজন পেইড এমডি বা ডিরেক্টর কত টাকা স্যালারি পাবো, 3.5 লাখ টাকা স্যালারি পেতাম। আমি তো থাকলে তো নিব। তো এই যে দেখেন, আমি না ডেট সহকারে আপনাকে একটু প্রমাণ দিতে চাই। 12ই অগস্ট, এটা হচ্ছে পারভেজ ভাই হচ্ছে সারফরাজের ড্যাডির কোম্পানির লয়ার, মানে ফুয়াংয়ের লয়ার সে। উনি আমাকে একটা, এই যে দেখেন ওসিয়তনামা বা উইল, যেটার একটা আমাকে পাঠায় কপি করে, মানে একটা কপি পাঠাই, যেখানে সারফরাজের ড্যাডি, এখানে হচ্ছে আপনার দেখেন একটু স্পষ্ট করে দেখেন, ওসিয়তনামা সে একটা করে দেয় এবং সেই ওসিয়তনামাতে সারফরাজের নামে করে দেয় এবং সারফরাজ 18 বছর না হওয়া পর্যন্ত এই ওসিয়তনামা এটা আমার দায়িত্বে থাকবে, সে এরকম একটা উইল করে দেয়। সে উইলের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব 206, 203, 474 ঢাকা ব্যাংক লিমিটেড, বনানী শাখা, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। আচ্ছা, আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত, আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত, আর কিন্তু কিছু নাই, 3টা জিনিস। ওকে, এই 3টা জিনিস। এবং এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, হ্যাঁ, যেহেতু উক্ত দলিল সম্পাদনের তারিখ আমার ছেলে, একমাত্র ছেলে সারফরাজ রহমান নাবালক থাকায় আমি দলিল দাতা কর্তৃক আমার স্ত্রী জনবা রুবায়েত ফাতেমা তনিকে উইল বা সেভিংস বা চলতি হিসাব সমূহ, ব্যাংক হিসাব, আর্থিক প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানে আমার গচ্ছিত টাকা এবং ক্রয়কৃত সঞ্চয়পত্র বা অস্থাবর সম্পত্তি দেখাশোনার প্রয়োজনীয় সকল, আচ্ছা, অ্যাটর্নি বা প্রতিনিধি অভিভাবক হচ্ছে নিয়োগ করিলাম। আচ্ছা, আরো উল্লেখ থাকে যে সারফরাজ রহমান যখন 18 বছর পূর্ণ হলে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হবে, মন ও শারীরিকভাবে সুস্থ হলে তখন সে ক্ষমতা, মানে আমি সারফরাজকে সবকিছু বুঝাই দিব। এবার আসেন, এখানে হচ্ছে গল্পের মধ্যে, এখানে এখন আসল ঘটনা শুনেন। এটা যখন এই উইলটা সারফরাজের ড্যাডি আমাকে, এটার কিন্তু ড্রাফট কপিটা আমাকে পাঠায় কবে দেখছেন, অগাস্টের 4 তারিখে 2024-এ। সো এই উইলটা আমাকে দেয় হচ্ছে সেপ্টেম্বরে। এই উইলটা আমার কাছে এখনো আছে এবং তাদের যে লয়ার পারভেজ সাহেব, উনি ফুয়াংয়েই বসে, আপনারা চাইলে ওনার থেকেও জেনে নিতে পারেন। না, আমার একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে সুরায়াশিত আপু। সারা জীবন আমি লোভী 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 এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, আমি টায়ার্ড। আমি একটু বলতে চাই। রাকিব ইসলাম রাফাত, আপনার স্বামী তো আপনাকে অনেক ভালোবাসেন, ওনার বয়স একটু বেশি ছিল কিন্তু ভালো মানুষ ছিল, অবশ্যই ভালো মানুষ ছিল এবং ডেফিনেটলি ভালো মানুষ ছিল এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও তাকে প্রচন্ড ভালোবাসতাম, এখনো বাসি। আচ্ছা, এবার আসেন সারফরাজের ড্যাডিকে যখন আমি এই অক্টোবরের 7 তারিখে যখন আমরা ব্যাংককে নিয়ে যাই, তার ওখানে চিকিৎসা করতেছে, তখন আমি টাকা পয়সা দিতে দিতে আমি হাঁপাই যেতেছি, আমি ঋণগ্রস্ত, আমার অনেক সমস্যা। আপনার মনে আছে কিনা, আমি তখন একটা ফেসবুকে পোস্ট করি যে আমি প্রয়োজনে আমি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি করবো, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে কাজ করবো, তারপর আমার টাকা দরকার। আচ্ছা, এর মধ্যে আমাকে সবাই বলে যে এই যে উইলটা সারফরাজের ড্যাডি করে দিয়ে গেছে, তো তুমি একটু বাংলাদেশে যাও, যা দেখো একটু ব্যাংকে তার কত টাকা আছে, তুমি ব্যাংকে রিকোয়েস্ট করো যে ব্যাংক যেন এই টাকা, তার যদি অ্যাকাউন্টে সেভিংস থাকে, এই টাকাটা যেন হসপিটালকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেয়। তো তখন আমি বাংলাদেশে ফিরে আসি আমার বোনকে থাইল্যান্ডে রেখে আমি বাংলাদেশে আসি, আমার বোনকে থাইল্যান্ডে নিয়ে যাই। ও তখন আমার লেট হাজব্যান্ডের কাছে থাকে এবং আমি বাংলাদেশে আসি। আসার পরে আমি ঢাকা ব্যাংকে যাই প্রথমে, এবং ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের যে ম্যানেজার, আমি আপনাদেরকে সেটাও দেখাই, আব্দুল মুহাইমেন ওনার নাম, হ্যাঁ, ওনার সাথে আমি যোগাযোগ করি। সেটা দেখেন কবে, 24শে অক্টোবর 2024, হ্যাঁ, আমি ওনাকে টেক্সট করি, হ্যাঁ, এবং ওনাকে আমি আমার হাজব্যান্ডের প্রেজেন্ট কন্ডিশনটা জানাই এবং ওনার সাথে আমি কথা বলি এবং ওনাকে আমি ভয়েস দিই। হ্যাঁ, এখানে সব কিছু আছে, সব কিছু প্রমাণ আছে। ওকে, উনি ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের ম্যানেজার। এইবার আসেন, উনি আমাকে জানায় যে আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে অনলি 1,52,000 না 54,000 টাকা যেন সামথিং, তানবীর 52,000 বা 54,000, অনলি 1,52,000 টাকা আছে। আমি নিজেই লিটারালি মানে জাস্ট আকাশ থেকে পড়ছি ওই মুহূর্তে। তখন আমি বুঝতে পারছি যে আমার লেট হাজব্যান্ডের কোনো সেভিংস ছিল না। শিউলি ইসলাম, আমার অবশ্যই মানুষকে বলার দরকার আছে, কারণ সারা জীবন আমি লোভী লোভী কথাটা না শুনলে আমি খুবই শুনতে শুনতে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এখন আমি অবশ্যই ব্যাখ্যা দিব। হ্যাঁ,
হ্যাঁ, আমি এই লোভী লোভী কথা শুনতে শুনতে আমি আর বাঁচতেছি না। আমি অবশ্যই আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমি ব্যাখ্যা দিব না, আপনার আবার মানুষ আমার নামে উল্টাপাল্টা গল্প বানাবে, আপনারা আবার সেখানে মজা নিবেন। আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না। তখন আমাকে উনি জানায় যে সারফেসের ড্যাডির অ্যাকাউন্টে অনলি 1,52,000 টাকা আছে, তার কোনো সেভিংস নাই। আচ্ছা, সারফেসের ড্যাডির অন্য কোনো আর অ্যাকাউন্ট ছিল না। তারপরে সে এই যে উইলের দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবি দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে, ওই সঞ্চয়পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবীরকে, আমার ম্যানেজার তানবীরকে, এবং আমার আরেকটা আপু আছে নয়ন আপু, ওনার হাজবেন্ডকে, জামান ভাইকে পাঠাই ওইখানে। তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো, ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই, ওই নামে কোনো সঞ্চয়পত্র নাই। আই রিপিট, সারফরাজের ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই। তাহলে এখন কোয়েশ্চেন আছে, তাহলে সারফরাজের ড্যাডি আমাকে কেন একটা উইল করে দিল যেখানে তার কোনো টাকা পয়সা নেই? এই উইলে যে সেই সঞ্চয়পত্রের ও কথা আপনারাও জেনে নিতে পারেন। আমি কিন্তু সঞ্চয়পত্রের নাম্বার সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে কোনো সঞ্চয়পত্র ছিল কিনা, বা আসলে কোনো টাকা পয়সা ছিল কিনা, বা আপনারা ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চে খবর নিতে পারেন। তো আমি তো অনেক তখন একদম আকাশ থেকে পড়ছি। তখন আমার কাছে খুব মানে খারাপ লাগতেছিল যে সারফরাজের ড্যাডি আমার কাছে একটা মানে মিথ্যা উইল সে করে দিয়ে গেল। তখন আমি নিজেকে বুঝতেছি যে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই, বা ওর জমানো কিছু নাই, সে হয়তো এটা আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল না। যেহেতু আমি তাকে বলতেছিলাম যে তুমি সারফরাজকে কিছু দিয়ে যাও, বাবা হিসাবে তো তোমার দায়িত্ব। তো আমি এখানে আরেকটা উল্লেখ করি, ওর একটা ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে মহাখালী ডিওএইচএস এ। ওই ফ্ল্যাটে তার মেয়ে থাকে, আগের তার যে সেকেন্ড ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফের ঘরের যে মেয়ে তারা থাকে। সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই, সো প্রশ্নই আসে না। আর তো যাই হোক, ওগুলা নিয়ে আমি কথাতে নাই যাই। তো তারপরে হচ্ছে যে আমরা যে বনানী বাসাটায় থাকি, সেটা তো আমার ভাড়া বাসা, আমি ভাড়া পে করে আমি আপনাদেরকে বললাম। তো এখন আমি তখন বুঝলাম যে আসলে মানুষটা হয়তো মানে এই যে মানে পুরুষ মানুষের একটা পুরুষ মানুষের একটা আলাদা ইগো থাকে, যে আমি তার থেকে বেশি ইনকাম করি, সে আমার থেকে একটু কম ইনকাম করে, বা সে আমাকে হয়তো এটা বলতে পারতেছিল না যে আমার জমানো কিছু নেই, এটার জন্য হয়তো সে একটা এরকম মিথ্যা উইল করে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য আমি ওকে কখনোই খারাপ বলি না, বা এটার জন্য আমি কখনো তাকে বদদুয়া দিই না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এটার জন্য আমার কাছে ওইটা খারাপ লাগছে যে একটা মানুষ এতদিন আমার সাথে সংসার করছে, ওকে এটা বুঝলো না যে আমার কাছে টাকা পয়সা কিছু যায় আসে না, টাকা পয়সা থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। আমার জন্য আসলেই মানে টাকা পয়সার জন্য আমার কিছু যাই আসে না, কারণ আমি না একটা পরিশ্রমী মেয়ে, নিজে ইনকাম করে টাকা ইনকাম করি। সো আমার অন্য একটা পুরুষ মানুষের থেকে হাত পেতে টাকা নিব, এটাই তো আমার ইগোতে লাগে। আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিব না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি কখনই কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিই না। সো এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে সারফরাজের ড্যাডি একটা উইল করে দিয়েছিল, সেখানে কিছু না, কিন্তু সে তারই মিথ্যা উইলটা করার দরকার ছিল না। সে আমাকে বললেই পারতো যে দেখো আমি যেটা মাসের স্যালারি পাই সেটা তো আমি সংসারে খরচ করি, বা এটা সেটা আমি খরচ করি, আমার জমানো কোনো টাকা নেই। তো তারপরে কিন্তু আমি মন ভাঙা ফেলি নাই। তখন আমি, আপনারা প্রয়োজনে ঢাকা ব্যাংকে যোগাযোগ করেন, প্রয়োজনে আইসিবির ওই নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করেন। তখন আমি আবার ব্যাংককে ফিরে যাই। এদিকে আমি এখন আমাকে আমার আত্মীয় স্বজন অনেকেই বলে যে তুমি লাইফ সাপোর্ট করে দাও, অথবা তাকে বাংলাদেশে ফিরাই আসো, কিন্তু আমি ওই সময় আমাদের টাকার দরকার ছিল, অ্যাকাউন্টে পাই না, ওখানে পাই না, এরকম কিন্তু আমরা লোন করছিলাম। হ্যাঁ লোন করছি, তার সেটা আমি বলতেছি দাঁড়ান। তারপরেও কিন্তু আমি মানসিকভাবে ভাঙা পড়িনি। আমি আবার ব্যাংককে ফেরত যাই। এইদিকে আমি আমার কোম্পানিতে 50% সেল দিই, যেখানে আমার প্রফিট মার্জিন থাকে 20%, সেখানে 50% সেল দিলে আমার 30% করে লস হয়। আচ্ছা,